জয়পুর গ্রামে শায়লা ও নায়লা তার বাবা মায়ের সাথে থাকতো। তারা বেশ গরিব ছিল। শায়লা নায়লার থেকে ফর্সা ছিল, তাই সে সবসময় অহংকার করত আর নায়লার সাথে হিংসে করত। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকেও খাবার দাও। নাইলা কালো ছিল বলে তার মা তাকে দেখতে পেত না। নাইলা কালো বলে সব সময় তাকে অলক্ষী মনে করত। যা এখান থেকে। উপরওয়ালা যে কেন আমার পেটে এমন কালো মেয়ে দিয়েছে, কোন পাপের শাস্তি যে দিয়েছে বুঝি না আমি। মা, আমি তোমার নিজের মেয়ে, তাহলে আমার সাথে এমন ব্যবহার কেন করো? কালো বললে কি আমি মানুষ না? একদম মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম। খিদে পেয়েছে তো নিজেই নিয়ে খা, আমাকে বলিস কেন? মা শায়লা, আয়, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি। নাইলা মন খারাপ করে ঘর থেকে বের হয়ে গেল আর একটি বটগাছের নিচে বসে কান্না করছিল। নাইলার বাবা নাইলাকে দেখে বলল, কিরে মা, কি হয়েছে তোর? এখানে বসে কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? বাবা, কালো বলে কি আমি মানুষ না? আমার কি মন নেই? আমার কি খিদে পায় না? বুঝেছি, তোর মা কিছু বলেছে। তোর মাকে নিয়ে আর পারি না, আয় আমার সাথে, দেখছি আমি। নয়না আর তার বাবা বাড়িতে চলে গেল। শায়লা, নয়নার মা, কোথায় তুমি? এদিকে এসো। কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে শুনি? এসব কি শুরু করেছো তুমি? নাইলা কি আমাদের মেয়ে না? কালো বলে নাইলার সাথে এত অন্যায় কেন করো? সমস্যা কি তোমার? আর যেন কখনো এসব না দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। এসব বলে নাইলাকে নিয়ে তার বাবা খেতে বসলো আর নাইলাকে নিজের হাতে খাইয়ে দিল। কিছুদিন পর যে হারে বৃষ্টি পড়ছে, এবার বর্ষায় মনে হচ্ছে সব ধান ডুবে যাবে। কি যে হবে এবার, উপরওয়ালাই ভালো জানে। বৃষ্টির প্রকোপ বাড়তে থাকে, কিন্তু তাও বৃষ্টি কমার কোনো নামগন্ধ নেই। রাস্তার ঘাট, পুকুর, মাঠের ফসল সব ডুবে যাচ্ছে। এবার আর শেষ রক্ষা হলো না, সব ফসল ডুবে গেল। হায় হায়, এখন কি হবে আমাদের? কি খাবো? সংসার কিভাবে চলবে? বাবার এমন অবস্থা দেখে নাইলা তার বাবাকে সান্ত্বনা দিতে লাগলো। বাবা, কষ্ট পেও না তুমি, সব ঠিক হয়ে যাবে, কোনো না কোনো উপায় ঠিক বের হবে। এভাবেই কিছুদিন চলে গেল। শায়লা ও নাইলাদের করুণ অবস্থা। ঘরে কোনো বাজার নেই, কি রান্না করে খাবে এই চিন্তায় মগ্ন তাদের মা। এই বর্ষাকালে চাষ না করতে পারলে আমাদের না খেয়ে মরতে হবে। বুঝলে শায়লার নালার মা, জমিগুলোতে তো পানি দিয়ে ভর্তি। এবার ধান চাষ করতে না পারলে আমি সংসার চালাবো কি করে? নাইলার এসব কথা শুনে খুব খারাপ লাগলো। কিছুক্ষণ ভাবতে ভাবতে হঠাৎ নাইলার মাথায় একটি বুদ্ধি এলো আর নাইলা তার বাবাকে বলল, বাবা, আমার কাছে একটা আইডিয়া আছে, আমি কি বলবো? শুনবে আমার কথা? বাবা, যদি ঘরের চালে ধান চাষ করা যায়, তাহলে ফসল ডুবে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, আর ফসলও ভালোভাবে চাষ হবে। আরে বাহ, আইডিয়াটা তো দারুণ। আমি তো এত কিছু ভেবে দেখিনি। হ্যাঁ, তাই তো। আসলে তো অনেক দারুণ আইডিয়া। এতদিনে একটা কথার কথা বললি, শুনে খুব ভালো লাগলো। শায়লা, নাইলা ও তাদের বাবা ঘরের চালে ধান চাষের কাজে লেগে পড়ে। সবাই মিলে আনন্দের সাথে কাজ করতে থাকে। শায়লা আর নাইলার সাথে খারাপ আচরণ করে না, তাদের মাও নাইলার সাথে ভালো ব্যবহার করে।
দেখেছো, এভাবে সবাই মিলে কাজ করলে কত ভালো লাগে। আমি একটু দোকানে গেলাম ধানের বীজ আনতে। ঠিক আছে, রাস্তাঘাটের যে অবস্থা, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এই যাবো আর আসবো। শায়লা ও নাইলার বাবা বাজারের উদ্দেশ্যে চলে গেল বীজ আনার জন্য। দাদা, ও দাদা, আমাকে কিছু ধানের বীজ দাও তো। তুমি এই বর্ষে ধান চাষ করবে কিভাবে? চাষের জমি তো সব ডুবে গেছে। ঘরে সালে গো দাদা, ঘরে সালে। কি বলো কি? তুমি কি পাগল হয়ে গেছো? ঘরে সালে কেউ ধান চাষ করে? এসব বুদ্ধি কোথা থেকে পাও শুনি? এসব তুমি বুঝবে না দাদা, দেখি চাষ করে। দাও, এবার আমাকে তাড়াতাড়ি কিছু বীজ দাও। দাঁড়াও বাবু, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ দাও। এই নাও দাদা। টাকা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর বাড়িতে চলে গেল। কই গো, নাইলা শালার মা, কোথায় গেলে শুনি? এদিকে এসো। আরে আসছি আসছি, কি হয়েছে বলো। এই নাও ধানের বীজ, কাল সকালেই চাষের কাজ শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে, এবার এসে ভাত খেয়ে নাও। শায়লা নায়লা ও তাদের বাবা মা একসঙ্গে ভাত খেতে বসে যায় আর হাসি ঠাট্টা করে করে খেয়ে উঠলো। পরের দিন সকালবেলা কই গো, তাড়াতাড়ি ওঠো সবাই, কাজে লেগে পড়তে হবে। শায়লা নায়লা ও তাদের মা উঠে কাজে লেগে পড়লো আর কিছুক্ষণের মধ্যেই সবাই ধানের বীজ লাগিয়ে ফেললো। এভাবে বেশ কিছুদিন চলে গেল। নায়লা দেখ, আমাদের ধান চাষ কত সুন্দর হয়েছে, তোর বুদ্ধিটা ভালোই কাজে লেগেছে। হ্যাঁ, তাই তো দেখছি। বাবা মা দেখো কত সুন্দর ধান হয়েছে আমাদের চালে। শায়লা ও নাইলার বাবা মা ঘর থেকে বেরিয়ে এসে দেখলো ধানগুলো বেশ ভালোই চাষ হয়েছে আর বিক্রি করার উপযোগী হয়েছে। তারা সবাই মিলে ধানগুলি কাটতে লাগলো। সব ধান কাটা শেষ, এখন এগুলো বাজারে বিক্রি করে আসি। নাইলা ও শায়লার বাবা ধানগুলো বাজারে নিয়ে গেল। কি গো দাদা, এতগুলো ধান কোথায় পেলে? তোমাকে বলেছিলাম না ঘরের সালে ধান চাষ করব, সেই ধান এগুলো। বাহ, বেশ ভালোই ধান চাষ হয়েছে দেখছি। হ্যাঁ গো দাদা। শায়লা ও নাইলার বাবা ধানগুলো বিক্রি করে দিল আর অনেক টাকা পেল আর খুশি মনে বাড়িতে চলে গেল। ওই গো, তোমরা সবাই কোথায় গেলে? এই দেখো, কত টাকা পেয়েছি, অনেক লাভ হয়েছে আমাদের। কি বলো কি, সত্যি? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। ভাগ্যিস নালা দারুণ একটা আইডিয়া দিয়েছিল, না হলে তো এবার আমাদের না খেয়ে মরতে হতো। ঠিক বলেছো গিন্নি। এরপর থেকে শায়লা নাইলা আর তাদের বাবা মা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আরে, এই সময় আবার বৃষ্টি শুরু হলো, এখন তো আর কেউ বাহিরে বের হবে না। আমি বরং বাড়িতে চলে যাই, নৌকাটাই গাছের সামনে বেঁধে রাখি। এই বলে কানাই নদীর এক পাশে নৌকা বেঁধে রাখলো আর হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলো। আরে, কত জোরে বৃষ্টি পড়ছে, আজ বুঝি ঠান্ডা লেগেই যাবে। আশেপাশে তো কিছুই দেখতে পারছি না, যে মাথাটা একটু ঢেকে রাখবো। এ কথা বলে কানাই ভিজতে ভিজতে বাড়িতে আসতে লাগলো আর কিছুক্ষণ পর বাড়িতে চলে এলো। কি ব্যাপার গো, এই তোমার বাড়িতে আসার সময় হলো? দেখতেই পারছো আকাশটা অনেক খারাপ, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তাড়াতাড়ি চলে এলেই তো পারতে, আর এখন তো ভিজে ভিজে এলে। আমি কি আর জানতাম গো গিন্নি যে এত জোরে বৃষ্টি আসবে? জানলে তো আগেই চলে আসতাম। এই নাও, শরীরটা মুছে নাও। এরপর কানাই একটা কাপড় দিয়ে শরীরটা মুছে নিল আর কানাইয়ের বউ কানাইকে খাবার এনে দিল আর কানাই খাবার খেয়ে নিল। হ্যাঁ গো গিন্নি, আমি কাজে গেলাম। তারপর কানাই কাজে চলে গেল।
কানাই নদীর পাড়ে নৌকা নিয়ে বসেছিল। তখনই সেখানে এক বুড়ি চলে এলো। বাবা, আমাকে পাশের গ্রামে রেখে আসো তো। হ্যাঁ গো বুড়িমা, নৌকাতে উঠে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ গো বুড়িমা, এই গ্রামেই থাকি আমি। এরপর তারা পাশের গ্রামে পৌঁছে গেল। আর সে বুড়ি টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। তারপর কানাই বাড়িতে চলে এলো। আর এভাবেই কানাইয়ের দিন যেতে লাগলো। আর একদিন কানাই বাজার করে বাড়ি থেকে আসতে লাগলো। আর সেই সময় অনেক জোরে বৃষ্টি পড়তে লাগলো। আরে যা, আজকেও এই সময় বৃষ্টি চলে এলো। আর আজকেও ভিজে ভিজে বাড়িতে যেতে হবে মনে হচ্ছে। এরপর কানাই সেই বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে লাগলো। তখনই সে কয়েকটা কচু গাছ দেখতে পেল। ওই তো, ওখানে কচু গাছ দেখতে পাচ্ছি, আমি বরং একটি পাতা নিয়ে নেই। এরপর কানাই সেই গাছ থেকে একটি কচু পাতা নিয়ে মাথা ঢেকে নিল। তারপর বাড়িতে এলো। হ্যাঁ গো, আজকেও ভিজে বাড়িতে এলে, এবার দেখো ঠান্ডা লেগে যাবে। না গো, আজ আর ঠান্ডা লাগবে না, কারণ আমি এই কচু পাতা মাথায় দিয়ে এসেছি, মাথায় কোনো জল পড়েনি। আরে, এই কচু পাতা তো অনেক বড়, এই কচু পাতা তুমি কোথায় পেলে? এই পাতা আমি রাস্তার পাশে পেয়েছি। হ্যাঁ গো, কাল আমার জন্য এই কচু পাতা নিয়ে আসবে, আমি কচু শাক রান্না করব। কি, কচু শাক মানুষ খায় নাকি? কচু খেলে তো গলা চুলকায়। না না, আমি এই কচু পাতা নিয়ে আসতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, কাল আমাকে কয়টা কচু পাতা এনে দিবে। এ কথা বলে কানাইয়ের বউ রান্নাঘরে চলে যায় আর কাজ করতে থাকে। এভাবেই সেই দিনটা কেটে যায়। আর পরদিন সকালবেলা হ্যাঁ গো, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। সকাল হয়েছে তো কি হয়েছে? আমার কি আজকে কোনো কাজ আছে নাকি? দেখতে পাচ্ছ না বাহিরে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ গো, দেখতে পাচ্ছি, কিন্তু তোমায় এখন বাইরে যেতে হবে। বাইরে গিয়ে আমার জন্য কচু পাতা নিয়ে আসো। না না, এই বৃষ্টিতে কোথাও যেতে পারবো না। কেন যে সেদিন ওই কচু পাতাটা আনতে গিয়েছিলাম, এখন আবার যেতে হবে। উফ বাবা, কিছুই ভালো লাগে না। বিড়বিড় করে কি বলছো শুনি? না না, কিছু না। তাহলে এখন যাও, কচু পাতা নিয়ে আসো, অনেক বেলা হয়ে গেছে, আমায় আবার রান্না করতে হবে। এরপর কানাই ছাতা নিয়ে বাহিরে গেল। আর সে কচু পাতা উঠাতে লাগলো। আরে কি ব্যাপার কানাই দাদা, এই বৃষ্টিতে বাহিরে কি করছো? কি আর করব, দেখতেই তো পাচ্ছ, কচুর পাতা উঠাচ্ছি। বউ যে এই পাতা রান্না করবে। ও, তাই বলো। আর আমাকেও তো এই সময় বাজার যেতে হচ্ছে, এই জ্বালা যে আর ভালো লাগে না। তুমি একদম ঠিক কথাই বলেছো দাদা। এবার আমি বাজারে গেলাম গো দাদা। এ কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। আর কানাইও বাড়িতে চলে এলো। ও গিন্নি, এই নাও তোমার কচু পাতা নিয়ে এসেছি। দাও দাও, এবার এগুলো রান্না করি। রান্না করি মানে? এখন আমি কি খাবো? আমার যে অনেক খিদে লেগেছে। একটু অপেক্ষা করো, আমি কচু শাক রান্না করছি। এরপর কানাইয়ের বউ কচু শাক রান্না করতে লাগলো। আর কানাই বারান্দায় গিয়ে বসে পড়লো। কতক্ষণে যে রান্না শেষ হবে? এদিকে খিদে যে আমার পেট চো চো করছে। ও গিন্নি, তাড়াতাড়ি করো। হয়েছে হয়েছে, আর একটু অপেক্ষা করো। কানাই বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলো। আর বৃষ্টি দেখতে লাগলো। কিছুক্ষণ পর কানাইয়ের বউ রান্না করে নিয়ে আসে। এই নাও গো, আমার রান্না হয়েছে, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও। এরপর কানাই কচু শাক দিয়ে খাবার খেতে থাকে। আহ, কি দারুণ লাগছে খেতে। আমি তো ভেবেছিলাম কচু শাকটা আমার গলায় ধরবে আর গলা চুলকাবে। এখন তো দেখছি অনেক ভালো লাগছে। এই বৃষ্টির দিনে কচু শাক খেতে, আহ, কি যে স্বাদ। দেখলে তো কত স্বাদ এই কচুর, আর তুমি তো আনতেই চাচ্ছিলে না। হ্যাঁ গো গিন্নি, এবার থেকে আমি কোনো নিষেধ করব না। হ্যাঁ, তাই হবে, এবার খাবার খেয়ে নাও।
তারপর কানাই ও তার বউ খাবার খেয়ে নিল। আর খাওয়া শেষে সেখানে এক বৃদ্ধ চলে এলো। মারে, আমায় কিছু খেতে দে। আরে কাকু, আপনি তো ভিজে গেছেন, আসেন ভিতরে আসেন, আগে শরীরটা মুছে নেন। এরপর সে বৃদ্ধ একটা কাপড় দিয়ে তার শরীরটা মুছে নিল। আর কানাইয়ের বউ তাকে খাবার খেতে দিল। আর বৃদ্ধ খেতে লাগলো। আরে বাহ, মারে, তুই তো অনেক ভালো কচু শাক রান্না করেছিস। খেতে অনেক ভালো হয়েছে। দে মা, আমায় আর একটু দে। এই নিন কাকু, খেয়ে নিন। এরপর সেই বৃদ্ধ খাবার খেয়ে নিল। আর অন্যদিকে কানাই ও তার বউ ভালোভাবেই দিন কাটাতে লাগলো। আরে ও রাকেশ দাদা, আর কতক্ষণ কাজ করবে? বেলা যে গড়িয়ে গেল। আর একটু বাকি আছে। জমিতে এত আগাছা হয়েছে কি বলবো। এগুলো পরিষ্কার না করলে যে ফসল ভালোভাবে হবে না। হ্যাঁ, সেটাই তো। আমি আমার জমিতে জল দিতে এসেছি। জমির মাটিতে ফেটে গেছে। হ্যাঁ দাদা, আজ বাজারে যাবে না? বউ তো বাজারে যেতে বলেছিল, কিন্তু আমার তো শরীরটা ভালো লাগছে না, তাই আজ আর যাবো না। ঠিক আছে দাদা, আমি বরং বাড়িতে গেলাম। আমার জল দেয়া শেষ। ঠিক আছে দাদা, আপনি যান তাহলে। আমি কাজ শেষ করেই যাব। এই বলে শ্যামল সেখান থেকে চলে গেল। আর রাকেশ জমিতে কাজ করতে লাগলো। তারপর বাড়িতে চলে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? আরে কি হলো, এভাবে ডাকছো কেন? কি হয়েছে বলো। কত কাজ করে বাড়িতে এলাম, আর তুমি একটু জল নিয়ে আসবে তা না। তুমি তো একাই কাজ করো, আর তো কেউ কাজ করে না, তাই না? আমি তো বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকি। হয়েছে, এখন ঝগড়া না করে আমার জন্য একটু জল নিয়ে এসো। এরপর রাকেশের বউ রাকেশের জন্য জল এনে দেয়। আর রাকেশ বারান্দায় বসে জল খেয়ে নেয়। গোসল করে এসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। এরপর রাকেশ গোসল করতে যায়। তাদের গ্রামে থাকতো এক মোড়ল। সবাই তাদের ফসলের অর্ধেক অংশ মোড়লকে দিয়ে দিত। আর গ্রামের সব কৃষকদের জমি নিয়ে মোড়ল খুব সুখে দিন কাটাচ্ছিল। হ্যাঁ রে লালু, সব কৃষকদের কি খবর? এবার সবার জমিতে ফসল কেমন হয়েছে? আরে মালিক, আপনি কোনো চিন্তা করবেন না। ফসল ভালো হোক বা খারাপ হোক, আপনি আপনার ভাগটা ঠিক পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তা তুই একদম ঠিক কথাই বলেছিস। যা, এবার আমার জন্য চা নিয়ে আয়। এরপর লালু মোড়লের জন্য চা নিয়ে আসে। আর মোড়ল চা খেয়ে নেয়। আর একদিন রাকেশ মোড়লের বাড়িতে আসে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, কোথায় গেলেন আপনি? আরে কি হলো, আমায় এভাবে ডাকছিস কেন? মোড়ল মশাই, আমায় কিছু টাকা ধার দিন। জমিতে যে সার দিতে হবে। টাকা দিব ঠিক আছে, তবে এবার ধান যেন একটু বেশি পাই, বুঝলে? আগের বার তো কম দিয়েছিলি। ভালো ফসল হলে আমি আপনাকে বেশি করে ফসল দিব। এত কথা শুনতে চাই না, এবার ফসল একটু বেশি চাই। এরপর মোড়ল রাকেশকে টাকা দিয়ে দিল। আর রাকেশ সেখান থেকে চলে গেল। আর জমিতে গিয়ে সার দিল। আর এভাবেই অনেক দিন চলে গেল। হায় ভগবান, এবার তো জমির ফসল একদম ভালো হয়নি। এবার কি হবে?
মোড়ল মশাইকে আমি কি জবাব দিব? জমির এমন অবস্থা দেখে রাকেশ বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, এদিকে শুনে যাও। কি হয়েছে বলো, ডাকছো কেন? জমির অবস্থা তো ভীষণ খারাপ। ফসল যা হয়েছে তাতে করে আমরা কি নিব, আর মোড়ল মশাইকে বা কি দেব? এবার কি হবে বলো তো? আমি আর কি বলবো, সারা দিন রাত জমিতেই পার করে দিলে, তবুও ফসল ভালো হলো না। আরে ও রাকেশ দাদা, মালিকের ভাগটা কবে দিবে শুনি? এবার ফসল যে ভালো হয়নি, মোড়ল মশাইকে বলো সামনের ফসল যোগ করে একসাথে দিয়ে দিব। না না, এসব কথা চলবে না। মালিক বলেছে ফসল নিয়ে তারপর বাড়ি যেতে। আর তুমি যদি না দাও তাহলে আমি সব ফসল কেটে নিয়ে চলে যাব। না না, এমনটা করো না। তুমি সব ফসল নিয়ে গেলে আমরা খাবো কি? সংসার চলবে কি করে? আর সবগুলো ফসল কেটে নিয়ে গেল। আর রাকেশের কিছুই করার থাকে না। হ্যাঁ গো, এখন কি আমরা না খেয়ে থাকবো নাকি? মোড়লের কর্মচারী যে সব ফসলগুলো নিয়ে গেছে। গিন্নি, এখন যে আমার আর কিছুই করার নেই। এখন যে অন্য কোনো উপায় ভাবতে হবে। এত কিছু আমি ভাবতে পারবো না, যা করার তুমি একাই করো, বুঝলে? এ কথা বলে রাকেশের বউ কাজ করতে চলে গেল। পরদিন সকালে রাকেশের বউ রান্না করতে যাবে, কিন্তু বাড়িতে কোনো বাজার না থাকায় সে বলতে থাকে। কি গো, আমি কি রান্না করব শুনি? বাড়িতে যে কোনো বাজার নেই। তুমি বরং বাগান থেকে কয়টা কচু উঠিয়ে নিয়ে এসো। এ কথা শুনে রাকেশের বউ বাগান থেকে কিছু কচু উঠিয়ে নিল আর সেগুলো রান্না করলো। মারে, আমায় কিছু খেতে দে তো। অনেক দূর থেকে হেঁটে এলাম, অনেক যে খিদে লেগেছে। হ্যাঁ বুড়িমা, বসে পড়ুন, আজ কচু রান্না করেছি, খেয়ে নিন। এরপর তারা সবাই একসাথে খাবার খেয়ে নিল। খাবার শেষ করে সেই বুড়ি বলতে থাকে, কচুগুলো খেতে তো অনেক স্বাদ। তোরা কি এই কচুগুলো চাষ করেছিস? না গো বুড়িমা, বাগানে দু একটা গাছ হয়েছে, সেখান থেকে তুলে এনেছি। তোরা তো এই কচুগুলো চাষ করতে পারিস, তারপর এগুলো বিক্রি করলে অনেক টাকা পাবি, বুঝলি? কিন্তু বুড়িমা, কোথায় চাষ করব ওই কচু? জায়গা না থাকলে ঘরের মেঝে কচু চাষ কর, কাজে লাগবে। এবার আমি আসি। এ কথা বলে সেই বুড়ি চলে গেল। আর রাকেশের বউ বাহির থেকে কচু তুলে ঘরের মেঝেতে রোপণ করে দিল। কিছুক্ষণ পর রাকেশ ঘরে এলো। আরে, এ কি? এ তুমি কি করছো? ঘরের মেঝেতে এই কচুগুলো রোপণ করছো কেন? আরে, আমি ঘরের মেঝেতে কচু চাষ করব, তারপর এগুলো বাজারে বিক্রি করব। এগুলো করে লাভ কি? তুমি শুধু দেখে যাও কি হয়। এভাবেই অনেকদিন চলে যায়। আর তাদের কচুগুলো বড় হয়ে যায়। আর সে কচুগুলো নিয়ে বাজারে যায় আর সবগুলো বিক্রি করে। তারপর বাড়িতে চলে আসে। গিন্নি, এই দেখো তোমার বুদ্ধির ফল। কি হয়েছে গো? আমি কচুগুলো বিক্রি করে অনেক টাকা পেয়েছি। তাই নাকি গো? তাহলে তো আমাদের আর কোনো কষ্ট থাকবে না, সব অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। এরপর থেকে তারা ঘরের মেঝেতে কচু চাষ করে সুখে দিন কাটাতে লাগলো। হায় হায় হায়, গ্রামে নতুন জুতার দোকানটা হলো, আর তখন থেকে আমার দোকানে কেউ আসছে না জুতা বানাতে, এমনকি জুতা সারাতেও না। আজও মনে হয় কোনো রোজগার হবে না।
দুদিন হলো ছেলেটা জ্বর থেকে উঠেছে। ছেলেটাকে আজকেও একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না। এরকম ভাবে আর কতদিন চালাই বলো তো? কেউ তো আসছেই না আমার কাছে জুতার জন্য। হ্যাঁ গো, তুমি তো নতুন জুতোর দোকানটাতেই একবার যেতে পারো, গিয়ে বলে দেখো কাজ পাও কিনা। দেখি, কাল তাহলে একবার যাই। এই দেখো, জল খাও জল খাও। কি যে হচ্ছে গ্রামটার, এই নিয়ে তো অনেকগুলো গরু চুরি হয়ে গেল গো। কে জুতো কিনবে? না, আগে আমি হরিনাথ, এই গ্রামের একমাত্র মুসি। আপনাদের জুতা বানানোর কারখানায় যদি একটা কাজ পেতাম। না না, এখন আমাদের লোকের দরকার নেই। একটু দেখুন না, যদি কিছু একটা কাজ থাকে। আমি জুতা বানানো থেকে জুতা সারানো সব পারি। বললাম তো, এখন লাগবে না, যাও তো। আপনার তো লোকের দরকার ছিল, তাহলে নিলেন না যে কাজে? পাগল নাকি? কারখানায় ওকে নেই, আর তারপর? ও, বুঝেছি স্যার, বুঝেছি। আর কিছু বলতে হবে না। আসুন আসুন, ভিতরে আসুন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, ভ্যারাইটি সুয়েস্টার্স সুপার হিট। হা 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 হা। আহ, বেশ নাদুস নুদুস হয়েছে গরুটা। গোবিন্দ ভাইয়ার যত্ন আছে বলতে হয়। কালকে গোবিন্দর গরুটা চুরি হয়ে গেল। ভাবছি আমারটাকে কি শিকল পরাবো ভাইয়া। গ্রামে যে কি হচ্ছে কে জানে। না, এখন থেকে আর রাতে ঘুমালে চলবে না দেখছি। এই ধর ধর, চোর হাতে নাতে ধরা পড়েছে। একে হরিনাথ, তুই তুই শেষে এতদিন ধরে গরু চুরি করে বেড়াচ্ছিস? মার বেটাকে মার। কোথায় রেখেছিস বাকি গরুগুলোকে? হ্যাঁ বাবু, বাবু বিশ্বাস করুন, আমি চুরি করিনি আমি। জ্বর থেকে উঠে ছেলেটাকে না খেতে পেয়ে ছেলেটার হাত পা একেবারে বেরিয়ে গেছে, তাই একটু দুধ নিতে এসেছিলাম গো। আমি সত্যি চুরি করিনি, সত্যি বলছি। আরে, তোমরা এখানে জমা হয়েছো, আর ওদিকে মন্ডলের গরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে। মন্ডলের গরু চুরি হওয়ার সময় হরি তো তোমাদের সামনেই ছিল। তার মানে হরিনাথ নয়, এ অন্য কারো কাজ। এরকম ভাবে চলতে থাকলে তো গ্রামে আরো একটা গরু থাকবে না। আমি থানায় খবর দিয়েছি, দারোগা বাবু আসছেন। 3 কোটি গ্রামে থাকতে কি করে চুরি হয়? সেটাই তো আমিও ভাবছি দারোগা বাবু। কোনোদিন তো এই গ্রামে এমনটা হয়নি। আমার মনে হচ্ছে এ কোনো ভূতের কাজ। না হলে গরুগুলো কোথায় যাচ্ছে বলুন তো? মা বলেছেন, আমারও মনে হয় এসব ভুতুড়ে কারবার। না, এখানে আর ব্যবসা করা যাবে না দেখছি। আমি না হয় পাহারা আরো বাড়িয়ে দিব, তবে ভূত তাড়াতে না পারলে গরু বাঁচানো যাবে বলে তো মনে হচ্ছে না। এ কি, ভূতের পায়ে আবার সামরাস্তটি? এই নে, এই গরুটি
এতে রয়েছে যন্ত্রপুত জল। এই জল ভূতের গায়ে ছিটালেই জব্দ হয়ে যাবে। ভূতের পায়ে সাপ দেখে দেখে ওই এতদূর চলে এলাম, কিন্তু সাপ তো জঙ্গলের ভেতর চলে গেছে। বেশ, জঙ্গলে গিয়ে দেখি একবার। আরে, এখানেই তো শেষ দেখছি। তার মানে, আচ্ছা ঠিক আছে, এই গাছটার তলায় কিছুক্ষণ জিরিয়ে নেই। হ্যাঁ, এগুলো তো সব আমাদের গ্রামের গরু। কাল 4টে গরু পাচার হবে শহরে, বুঝেছিস? মালিক বলেছে গ্রামে নাকি গরু চোর বেরোছে, তাই সাবধানে কাজ সারতে হবে। ওরে বাসা ধান, দাঁড়া, তোদের সাবধানে কাজ সারা বের করছি। ওরে বাপরে, বাঘ বাঘ পালা! আহ, উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আহ আহ, কোমর টোমর সব গেল রে। এই হলো আসল ভূতের চেহারা। জুতোর দোকানটা এই গ্রামে বানানো হয়েছে, যাতে নিশ্চিন্তে এই গ্রামের গরুগুলোকে পাচার করে দিতে পারে। মালিক দেখি মহাধূর্ত, এ কি দেখি একদম জুতো মেরে গরু ধাও। ভুল হয়ে গেছে আমার, সব গরু আমি তোমাদের ফিরিয়ে দেব। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কি হরি, গরু নিলে যে হঠাৎ করে? না গো বাবু না, গ্রামের লোকজন আমাকে দিয়েছে ভূত ধরার পুরস্কার। গরুগুলো সব ফিরে পেয়েছে কিনা তাই। এখন আমি রোজ ছেলেটারে একটুখানি দুধ খাওয়াতে পারবো, এই আর কি।